ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর তড়িৎচুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটি নিয়ে একটু আলোচনা করব। এই তড়িৎচুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ড এক্সামের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম জেইই মেন, অ্যাডভান্স, নিট, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা এই তড়িৎ চুম্বকত্ব অর্থাৎ ইলেকট্রিক আর ম্যাগনেটিজম, প্রবাহ, তড়িৎ প্রবাহ এবং চুম্বকত্ব, এইটা দুটো একসাথে কিভাবে এলো তড়িৎ চুম্বকত্ব, এই নিয়ে একটু আমরা এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু দেখব, কিভাবে তড়িৎ চুম্বকত্ব এলো। তো ফার্স্টে আমরা বলি চুম্বক কি করে এলো। চুম্বক প্রথম আবিষ্কার হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় বেশ কিছু বছর আগে, অনেক আগে, গ্রিসের ম্যাগনেসিয়া অঞ্চলে, কোথায়? গ্রিসের ম্যাগনেসিয়া তথা এশিয়া মাইনরের ম্যাগনেসিয়া অঞ্চলে তোমার লোহার আকর, কালো রঙের লোহার আকর Fe3O4 পাওয়া গেছিল। অক্সিজেন এবং লোহার সংমিশ্রণে Fe3O4 পাওয়া গেছিল। দেখা গিয়েছিল কি এই Fe3O4 এর আকর্ষণ ধর্ম আছে এবং এর দিকদর্শী ধর্মও আছে। আকর্ষণ ধর্ম এবং দিকদর্শী ধর্ম এই দুটোই কিন্তু এর আছে Fe3O4 এর, ঠিক আছে। পরে ম্যাগনেসিয়া অঞ্চলে পাওয়া গিয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল কি ম্যাগনেটাইট। এর নাম দেওয়া হয়েছিল ম্যাগনেটাইট এবং তার উপরে এই ম্যাগনেটাইট থেকেই আবিষ্কার হলো কি নাম ম্যাগনেট, যেটাকে আমরা চুম্বক বলে চিনি, ম্যাগনেট। তো এই যে চুম্বকটা আবিষ্কার হলো এটা হচ্ছে তোমার কি ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। প্রকৃতিতে পাওয়া যায় বলে এটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক। এই চুম্বক থেকে কিন্তু পরবর্তীকালে তোমার কৃত্রিম চুম্বকগুলো আবিষ্কার হয়েছিল। কৃত্রিম চুম্বক মানে তোমরা যেগুলো জানো, বার ম্যাগনেট, দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, চুম্বক শলাকা, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে আবিষ্কার হয়েছিল। তো পরে তোমার 16শ শতাব্দীতে রানী এলিজাবেথের চিকিৎসক উইলিয়াম গিলবার্ট, তিনি কি বললেন? তিনি দেখালেন যে একটা প্রাকৃতিক চুম্বক দিয়ে একটা লোহার টুকরোকে ঘষে কৃত্রিম চুম্বক তৈরি করা যাচ্ছে। প্রাকৃতিক চুম্বক দিয়ে একটা লোহার টুকরোকে ঘষে তৈরি করা যাচ্ছে কৃত্রিম চুম্বক, যার এই আকর্ষণ ধর্ম এবং দিকদর্শী ধর্ম এগুলো কিন্তু রয়েছে। তার ফলে তৈরি হয়ে গেল তোমার কি কৃত্রিম চুম্বক, ঠিক আছে। আরও পরে তোমার 1750 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিজ্ঞানী জন মিচেল, তিনি বললেন যে এই যে চুম্বক, এই চুম্বকের যদি দুটি চুম্বককে কাছাকাছি নিয়ে আসা হয় তখন তিনি দেখালেন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে। দুটি চুম্বককে কাছাকাছি নিয়ে এলে তিনি বললেন যে আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে, যেটা আবার তোমার ইনভার্স কয়েল ল বা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। সেই কুলম্বের সূত্রতে আমরা জানি F = K Q1 Q2 বাই R স্কোয়ার। এই যে F ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R স্কোয়ার, অর্থাৎ বলটা হচ্ছে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ইনভার্স কয়েল ল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই ইনভার্স কয়েল লটাও কিন্তু মেনে চলে, তিনি বললেন। সেই সময় চার্লস কুলম্বের নাম তোমরা শুনেছ, চার্লস কুলম্বের সূত্র এটা। সেই চার্লস কুলম্ব তার এই কথাগুলিকে তিনি যেগুলো বললেন যেটা মেনে চলছে এগুলো তিনি অনুমোদন দিলেন। তিনি এনার সাথে বললেন যে আমি সহমত, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা তড়িৎ প্রবাহ সম্পর্কিত একটা ধারণা একদিক গড়ে উঠে আসছে, তার সাথে সাথে একটা চুম্বকত্ব সম্পর্ক ধারণা পৃথকভাবে উঠে আসছে। দুটোই স্বাধীনভাবে চুম্বকত্ব এবং তড়িৎ প্রবাহ সম্পর্কিত একটা ধারণা উঠে আসছে। আরও পরে তোমার 1819 খ্রিস্টাব্দে, আরও প্রায় 70 বছর পর, 69 বছর পর, 1819 খ্রিস্টাব্দে
বিজ্ঞানী ওরেস্টেড, কে? বিজ্ঞানী ওরেস্টেড। তিনি দেখালেন যে তড়িতের সঙ্গে চুম্বকের কিন্তু একটা, তড়িৎ প্রবাহের সঙ্গে চুম্বকত্বের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি কি দেখালেন? তিনি দেখালেন যে কোনো তারে যদি তড়িৎ প্রবাহ যায়, সেই তারের পাশে যদি কোনো চুম্বক শলাকাকে রাখা হয়, সেই চুম্বক শলাকাটা কিন্তু ওই তারের দ্বারা সৃষ্ট চৌম্বকত্ব দ্বারা, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হচ্ছে। একটা তার রেখেছেন, সেই তারে তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তারের তড়িৎ প্রবাহ দ্বারা সৃষ্ট একটা চুম্বক ক্ষেত্র, সেই চুম্বক ক্ষেত্র তার সামনে রাখা কোনো একটা চুম্বক শলাকাকে কি করছে? বিক্ষিপ্ত করছে। অর্থাৎ কি না, তড়িৎ প্রবাহ এবং চুম্বকত্বের মধ্যে যে একটা রিলেশন আছে তিনি বললেন, ওরেস্টেড বললেন 1819 খ্রিস্টাব্দে। তার পরের বছরই 1820 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্যারাডে কি বললেন? ফ্যারাডে বললেন পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র কিভাবে সৃষ্টি করে? তিনি বললেন যদি একটা বদ্ধ লুপের কাছে একটা চুম্বককে নাড়াচাড়া করা হয়, একটা বদ্ধ লুপ আছে, তার সামনে যদি কোনো চুম্বককে নাড়াচাড়া করা হয়, তাহলে এই বদ্ধ লুপে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কোন একটা বদ্ধ লুপের কাছে একটা চুম্বককে নাড়াচাড়া করলে এই লুপে কিন্তু তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। অর্থাৎ একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে তড়িৎ ক্ষেত্র, তিনি বললেন বিজ্ঞানী ফ্যারাডে। তার কয়েক বছর পরে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি কি বললেন? তিনি বললেন পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রও কিন্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। অর্থাৎ এর বিপরীত ঘটনাটাও কিন্তু সত্য, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে তড়িৎ প্রবাহ আর চৌম্বকত্ব, এগুলো কিন্তু একই ঘটনার দুটি ভিন্ন ভিন্ন রূপ, এবং সেই ঘটনাটি হলো কি আমাদের তড়িৎ চুম্বকত্ব। সেই ঘটনাটাই হলো আমাদের তড়িৎ চুম্বকত্ব। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব চৌম্বক মেরু নিয়ে, ম্যাগনেটিক পোল। চৌম্বক মেরু, ম্যাগনেটিক পোল। চৌম্বক মেরু কি না, প্রথমে আমরা বলি চুম্বকগুলো কি ধরনের হয়। তোমরা জানো কৃত্রিম চুম্বক তোমরা অলরেডি দেখেছো, এই ধরনের হয়। এটা হচ্ছে একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক। এটা হচ্ছে একটা কি হর্সু ম্যাগনেট বা অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি চুম্বক। এটা হচ্ছে চুম্বক শলাকা। এগুলো হচ্ছে তোমার কি কৃত্রিম চুম্বক, এগুলো তোমরা জানো। তাহলে চৌম্বক মেরু যেমন তড়িতাধান আছে, তড়িতাধান কি যেমন আমরা বলছিলাম কি প্লাস কিউ বা মাইনাস কিউ, এগুলো হচ্ছে তড়িতাধান। ঠিক আছে, ঠিক সেই রকম এগুলো তড়িতাধান বলা হয়। ঠিক সেরকম চৌম্বকের মেরু থাকে। চৌম্বকের থাকে এন মেরু এবং এস মেরু। এরা প্রান্তের ঠিক কাছাকাছি, একদম প্রান্ত নয়, প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থান করে। এখানে হচ্ছে এন পোল থাকে, এখানে এস পোল থাকে, প্রত্যেকটাতে এন এস এরা থাকে। এই চৌম্বক মেরুগুলোই তড়িৎ মেরুর মতো, যে তড়িতাধানের ক্ষেত্রে কি হয়, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। ঠিক এখানেও এরা সেই সূত্রটা মেনে চলে নাকি না, সমজাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এদের মধ্যে কি পার্থক্য একটা আছে তড়িৎ মেরু আর চৌম্বক মেরুর মধ্যে। সেটা হচ্ছে কি, তড়িৎ মেরু বিচ্ছিন্ন অবস্থায় সিঙ্গেল মানে নিজে একা অবস্থান করতে পারে, কিন্তু কোনো বিচ্ছিন্ন চৌম্বক মেরু কিন্তু অবস্থান করতে পারে না। সিঙ্গেল এন পোল বা সিঙ্গেল এস পোল কিন্তু কখনো পাওয়া যায় না। আমরা জানি যে কোনো একটা জায়গায় একগুচ্ছ ইলেকট্রন কিংবা একগুচ্ছ প্রোটন তোমার একসাথে থাকতেই পারে, কিন্তু কখনো একটা এন পোল বা এস পোল কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু অবস্থান করতে পারে না। একটা চুম্বককে যদি কেটে দুটো ভাগ করা হয়, তখন প্রত্যেকটা ভাগই এক একটা সিঙ্গেল স্বাধীন চুম্বক রূপে কিন্তু নিজেকে প্রকাশ করবে। যদি দুটোর পরিবর্তে 4 টুকরো করা হয়, তখন 4টাই চুম্বক হবে। প্রত্যেকটা চুম্বক হবে মানে কি, প্রত্যেকটা চুম্বকের একটা করে এন পোল থাকবে, একটা করে এস পোল থাকবে। এটাই হচ্ছে তড়িৎ মেরু আর চুম্বক মেরুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা চুম্বকের চারিদিকে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাবটা পাওয়া যায়। একটা চুম্বকের চারিদিকে
একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে বা একটা অঞ্চল জুড়ে তার প্রভাবটা কিন্তু থাকে, সেই অঞ্চলটাই হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। দেখো থিওরিটিক্যালি বা তত্ত্বগতভাবে আমরা কিন্তু বলতে পারি যে একটা চুম্বকের চৌম্বক ক্ষেত্র কিন্তু অসীম দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু প্র্যাকটিক্যালি একটা নির্দিষ্ট দূরত্বের পর কিন্তু চৌম্বক ক্ষেত্রটা প্রায় জিরো বললেই চলে, অর্থাৎ তার সেই অঞ্চলের মধ্যে কিন্তু আর আকর্ষণ বা বিকর্ষণ বলটা পাওয়া যায় না। তাহলে চুম্বক ক্ষেত্র কতটা অঞ্চল জুড়ে, যতটা অঞ্চল জুড়ে তার চুম্বক ক্ষেত্র থাকবে, সেখানে একটা কোনো একটা এন পোল বা এস পোল আনলে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয় না, চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয় একটা গতিশীল আধানের জন্য, একটা গতিশীল আধানের জন্য। তোমরা দেখবে ওরেস্টেডের যে পরীক্ষা, আমি একটু পরেই পড়াবো, ওরেস্টেডের এক্সপেরিমেন্টে কি বলেছেন, ওরেস্টেড বলছে যে একটা তারের মধ্যে যদি প্রবাহ থাকে তাহলে সেই তারটার চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তারের মধ্যে প্রবাহ থাকে মানে কি, তারের মধ্যে প্রবাহ থাকার সময় কি তারের মধ্যে তড়িতাধান প্রবাহিত হয়, তড়িতাধান প্রবাহিত হয় মানে কি, দেখো তারের এক প্রান্ত দিয়ে তড়িতাধানগুলো কিছু প্রবেশ করছে আর এক প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি এক প্রান্ত দিয়ে যতগুলো প্রবেশ করে আর আরেক প্রান্ত দিয়ে ততগুলো ঠিক বেরিয়ে যায়, তাহলে তারের চারিদিকে কি, তারের চারিদিকে কোনো তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে না, সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র পাওয়া যাবে না। কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কারণ ওই তারের কাছে যদি কোনো চৌম্বক শলাকা নিয়ে আসা হয়, চৌম্বক শলাকাটাকে বিক্ষিপ্ত করছে। এর কিছুকাল পরে আবিষ্কার হলো কি না, একটা সিঙ্গেল আধান, কোনো একটা আধান, একটি আধান যদি গতিশীল হয়, সেই আধানের চারিদিকে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই গঠিত হয়। আধানের চারিদিকে কি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই গঠিত হয়। কিন্তু আধানটা যদি গতিশীল না হয়, গতিশীল না হলে কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় না, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যায়, চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় না, শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রটা পাওয়া যায়। আবার যদি আধানটা গতিশীল, গতিবেগটা বেড়ে যায়, গতিবেগটা বেড়ে গেলে কিন্তু সেখানে চৌম্বক ক্ষেত্রের মানও বাড়তে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয়, একটা গতিশীল আধান থেকে সৃষ্টি হয়, গতিশীল আধান কণা থেকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তোমাদের মনে এখন কোশ্চেন জাগতে পারে যে স্যার গতিশীল আধান থেকে যদি হয় তাহলে এই যে একটা দণ্ডচুম্বক আছে, দণ্ডচুম্বকের চারিদিকে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়, দণ্ডচুম্বকের চারিদিকে চৌম্বক ক্ষেত্রটা কিভাবে সৃষ্টি হয়? না বলা যায় একটা দণ্ডচুম্বক মানে কি, দণ্ডচুম্বকের ভেতরে তো পরমাণু থাকবে, পরমাণু থাকলে সেখানে কি থাকবে, তার চারিদিকে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন থাকবে পরমাণুর মধ্যে, এর ভিতরে পরমাণু থাকবে, সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকবে। এই ইলেকট্রনগুলোর দু ধরনের গতি পাওয়া যায়, ইলেকট্রনগুলোর দু ধরনের গতি পাওয়া যায়, একটা হচ্ছে স্পিন গতি আর আরেকটা হচ্ছে কক্ষীয় গতি। একটা স্পিন গতি আর একটা হচ্ছে কক্ষীয় গতি। স্পিন গতিটা কি, অ্যাকচুয়ালি স্পিন গতিটা সেই যেমন লাট্টু ঘোরে, নিজের অক্ষের চারিদিকে লাট্টু ঘুরতে থাকে, ঠিক তার সঙ্গে তুলনা করা যেতে পারে স্পিন গতিটাকে। আর অরবাইটাল গতি কোনটা, অরবাইটাল গতিটাকে তুলনা করা যেতে পারে একটা পরমাণুর চারিদিকে তো ইলেকট্রন ঘোরে, ঠিক ঘটনাটা সেরকমই এখানে, অরবাইটাল মোশনটা সেরকম, যে একটা স্পিন, তার স্পিন গতি থাকবে নিজস্ব, আর একটা নিউক্লিয়াসের চারিদিকে যখন ঘুরবে তখন তার অরবাইটাল মোশন থাকবে। এই স্পিন মোশন আর অরবাইটাল মোশন এই দুটোর জন্য তৈরি হচ্ছে কি একটা স্পিন চুম্বকত্ব, স্পিন চুম্বকত্ব, আর একটা হচ্ছে কক্ষীয় চুম্বকত্ব। একটা স্পিন চুম্বকত্ব পাচ্ছি আর একটা আমরা কক্ষীয় চুম্বকত্ব পাচ্ছি। তাহলে একটা বার ম্যাগনেট বা একটা স্থায়ী চুম্বক, একটা স্থায়ী দণ্ডচুম্বকের ভেতরে কি থাকছে, পরমাণু থাকছে, সেই পরমাণুর ইলেকট্রন থাকছে, সেই ইলেকট্রনের স্পিন চুম্বকত্ব থাকছে এবং কক্ষীয় চুম্বকত্ব থাকছে। অ্যাকচুয়ালি স্পিন চুম্বকত্ব আর কক্ষীয় চুম্বকত্বের জন্যই কিন্তু তোমার ওখানে একটা, না যে সমস্ত দণ্ডচুম্বকগুলো পাওয়া যায় তাদের মধ্যে সেই স্পিন চুম্বকত্ব আর কক্ষীয় চুম্বকত্বগুলো একটা ইলেকট্রনে থাকছে। তাহলে এইভাবে প্রচুর ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেকটা ইলেকট্রনকে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র চৌম্বক হিসাবে এখানে কিন্তু কল্পনা করা হয়, প্রত্যেকটা ইলেকট্রনকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক হিসাবে এখানে কিন্তু মনে করা হয়, এবং সেই ইলেকট্রনের চুম্বকত্বগুলো সংযোজিত হয়ে আমাদের কি হয়, একটা নেট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে।
সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। আবার কিছু কিছু যাদের চুম্বক ক্ষেত্র থাকে না দণ্ডে, সবাই তো চুম্বক নয়, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, এই স্পিন চুম্বকত্ব, কক্ষীয় চুম্বকত্ব, ধরুন যে চুম্বকত্বটা সৃষ্টি হচ্ছে, সেই চুম্বকত্বগুলো কি হচ্ছে, টোটাল যে সব ইলেকট্রনগুলোর কি হচ্ছে একসাথে সংযোজিত হয়ে তার নেটটা জিরো হয়, মানে কি একে অপরকে প্রশমিত করে দেয়। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চুম্বক ক্ষেত্র থাকে না। এগুলো তোমার অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স কিন্তু পুরোপুরিভাবে, এই যে আমরা কম্পেয়ারগুলো করলাম, যে একটা আমরা লাট্টুর মতো একটা স্পিন মোশন থাকছে, আবার তোমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য একটা গতি থাকছে, এগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কিন্তু পুরোপুরিভাবে সাপোর্ট করে না, কিন্তু এখানে চৌম্বক ক্ষেত্রটাকে তোমার কি আমাদের বোঝানোর জন্য এগুলো ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা দণ্ড চুম্বক কিন্তু মানে একটা স্থায়ী চুম্বক তোমার তার চুম্বক ক্ষেত্রটা তৈরি করে এই মোশনের জন্য। তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কি না, গতিশীল আধানের জন্য কিন্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা চুম্বক বলরেখা। চুম্বক বলরেখা কি? চুম্বক বলরেখা হচ্ছে কতকগুলি অবিচ্ছিন্ন কল্পিত রেখা, যেগুলো এন পোল থেকে উৎপন্ন হয়ে তোমার কি এস পোলে গিয়ে এন পোল থেকে উৎপন্ন হয়ে এস পোলে গিয়ে শেষ হয়। এগুলো হচ্ছে তোমার কি কতকগুলো অবিচ্ছিন্ন কল্পিত রেখা। ঠিক আছে, যেগুলো এন পোল থেকে গিয়ে এস পোলে গিয়ে শেষ হয়। মনে রাখবে যে বলরেখার ধারণাটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। বলরেখার থেকে মেন পাওয়া যায় যে চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শকটা নিই, এটা যদি স্পর্শক হয়, এটা যদি স্পর্শক হয়, সেই স্পর্শকটা সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের অভিমুখ প্রকাশ করে। চুম্বক ক্ষেত্রকে বি দিয়ে প্রকাশ করা হয়, বি এর মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে, এটা ভেক্টর রাশি, যেহেতু মান এবং অভিমুখ দুটোই আছে তার জন্য মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয়, এটা একটা ভেক্টর রাশি। চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শকটা নিই, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। যেখানে তুমি স্পর্শক নাবে, এখানে পড়লে এখানে হবে, এখানে টানলে এখানে হবে, এখানে টানলে এদিক হবে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। তো চুম্বক বলরেখার কিন্তু ধারণা সম্পূর্ণ কিন্তু কাল্পনিক। যেখানে চুম্বক বলরেখার ঘনত্বটা বেশি, সেখানে কিন্তু মানে চুম্বক ক্ষেত্রের মানটাও বেশি। দেখো এই দণ্ডটার, এই যে বার ম্যাগনেট দণ্ড চুম্বকের এই জায়গাতে চুম্বক ক্ষেত্রে বলরেখা যত আছে, এই জায়গাতে কি তত থাকবে? এখানে থাকবে না, কম হবে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রের মানটা কিন্তু অবশ্যই বেশি হবে। যেখানে যত বেশি বলরেখা থাকবে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, সেখানে চুম্বক ক্ষেত্রের মানটা তত বেশি। আর যেখানে কম থাকবে সেখানে চুম্বক ক্ষেত্রের মান কিন্তু তত কম। তাহলে চুম্বক বলরেখা হচ্ছে কি কতকগুলি অবিচ্ছিন্ন কল্পিত রেখা, যেগুলো এন মেরু থেকে উৎপন্ন হয়ে এস মেরুতে গিয়ে শেষ হয়। এর ডেফিনেশনটা এরকমভাবে বলা যেতে পারে যে দেখো একটা দণ্ড চুম্বকের পাশে যদি তুমি কোথাও একটা একক একটা এন মেরু রাখো, একটা সিঙ্গেল এন পোলকে যদি রাখা হয়, তাহলে সিঙ্গেল এন পোলকে যদি মনে করো এখানে রাখা হয়, মনে করো এখানে সিঙ্গেল এন পোলটাকে রাখা হয়েছে, সে কি করবে? এন পোলেকে বিকর্ষণ করবে, এদিক গেল, এখানে গেলে রাখলে বিকর্ষণ করবে, এদিক গেল, এখানে রাখলে বিকর্ষণ করবে, এদিক গেল, এইভাবে যেতে যেতে সেতে গিয়ে কিন্তু এস পোলে গিয়ে শেষ হবে। অর্থাৎ কি একটি একক তোমার সিঙ্গেল এন পোল একটা চুম্বকের কাছে রাখলে সে যে পথে গমন করবে সেটাই হচ্ছে চুম্বক বলরেখার অভিমুখ। এবং চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে আমরা কি পাবো? সেখানে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা পাবো, চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাবো। চুম্বক ক্ষেত্রটাকে বি দিয়ে আমার প্রকাশ করা হয়। যে মনে রাখবে যে দুটি চুম্বক বলরেখা কিন্তু কখনো পরস্পরকে এরকম করে ছেদ করে যেতে পারে না। যে দুটো বলরেখা এরকম পরস্পরকে ছেদ করবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো না, আমি বলেছি যে বলরেখার কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেটা চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে, এখানে বি। তাহলে এই বিন্দুতে যদি ছেদ করে, তাহলে এখানে দুটোর জন্য স্পর্শক টানলে চুম্বক ক্ষেত্রে দুটো অভিমুখ পাবো চুম্বক ক্ষেত্রের, যেটা কখনোই সম্ভব নয়। একই বিন্দুতে চুম্বক ক্ষেত্রে দুটি অভিমুখ কিন্তু কখনোই সম্ভব নয়। তার জন্য দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, এটা মনে রাখবে।
যে দুটি বলরেখা কখনো পরস্পর পরস্পরকে ছেদ করে না, কারণ ছেদ বিন্দুতে স্পর্শক টানলে সেটা চৌম্বক ক্ষেত্রের দুটো অভিমুখ পাওয়া যাবে, যেটা কখনোই কিন্তু সম্ভব নয়। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি মনে করো এইরকম হয় যে ধরো কোথাও দুটো বলরেখা আছে, এখানে এগুলো ধরো চুম্বক বলরেখা, এগুলো আমি বলছি চুম্বক বলরেখা। এখানে চুম্বক ক্ষেত্রটা B1, এখানে চুম্বক ক্ষেত্রটা B2। অবশ্যই কিন্তু এখানে B2টা ইজ গ্রেটার দেন B1 হবে। কেন হবে? দেখো এখানে প্রত্যেকটা বিন্দুতে চুম্বক বলরেখা দেখো ঘনত্বটা কিন্তু কম এখানে, আর এখানে দেখো ঘনত্বটা বেশি। ঠিক আছে, চুম্বক বলরেখার এখানে ঘনত্বটা কম, এখানে ঘনত্বটা বেশি, তাই এখানে চুম্বক ক্ষেত্রটা এখানে বেশি হবে আর এখানে কিন্তু চুম্বক ক্ষেত্রটা কম হবে। এবং এটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র। অসম চুম্বক ক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্রের যদি মান আর অভিমুখ প্রত্যেকটা কিছুটা অঞ্চল জুড়ে যদি চুম্বক ক্ষেত্রে মান অভিমুখ একই দিকে হয় এবং তাদের মান সমান হয়, তখন তাদেরকে বলা হয় সুষম চুম্বক ক্ষেত্র। যেমন আমি একটা ছবিতে এঁকে দেখাচ্ছি, এটা মোটামুটি আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চুম্বক ক্ষেত্র। দেখো এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে, এখানে প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান মোটামুটি একই এবং তাদের অভিমুখ একই দিকে। তাহলে এই অঞ্চলটা জুড়ে আমরা বলতে পারি কি একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সুষম চুম্বক ক্ষেত্র, সুষম চুম্বক ক্ষেত্র, বা এটা বলা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এখানে কিন্তু সুষম চুম্বক ক্ষেত্র নয়, তার কারণ এটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে মান এবং অভিমুখ একই দিকে নয়, এটা হচ্ছে একটা অসম চুম্বক ক্ষেত্র। অসম চুম্বক ক্ষেত্রটি অসম। ঠিক আছে। এরপর আমরা আসছি ওরেস্টেড এক্সপেরিমেন্ট। ওরেস্টেডের এক্সপেরিমেন্ট একটু আগে আমি যেটা বলছিলাম যে বিজ্ঞানী ওরেস্টেড বলেছিলেন কি না, কোনো একটা প্রবাহ সমন্বিত যদি তার থাকে, সেই তারের চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং সেই তারের পাশে যদি কোনো চুম্বক শলাকাকে রাখা হয়, সেই শলাকাটি কিন্তু ওই তারের দ্বারা সৃষ্ট চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। কিভাবে দেখাবো? সাপোজ মনে করো এখানে একটা চুম্বক শলাকা আছে, এটা এন পোল, এটা হচ্ছে এস পোল। ঠিক আছে, এটা একটা মনে করো তার আছে, এখানে এই তারে কোনো প্রবাহ নেই, এই উপরে একটা তার আছে, নিচে চুম্বক শলাকাটা আছে, দক্ষিণ থেকে উত্তরের দিকে তারটা গেছে, এটা উত্তর মেরুটা এদিকে মেরু এন পোল, এটা এস পোল, দক্ষিণ থেকে উত্তরের দিকে। ধরো এটা উত্তর দিক, এদিকটা দক্ষিণ দিক, এদিকটা পশ্চিম দিক, এদিকটা পূর্ব দিক, তোমরা জানো সেগুলো। তাহলে এখান থেকে এদিকে যাচ্ছে, যদি তারটার মধ্যে এরকম প্রবাহ যায়, এরকম প্রবাহ গেল, তখন কি দেখবে না যে চুম্বক শলাকাটা আছে, চুম্বক শলাকাটা পশ্চিম দিকে দেখবে বিক্ষিপ্ত হচ্ছে। অবশ্যই চুম্বক শলাকাটা কিন্তু তারটা কিন্তু উপরে আছে, চুম্বক শলাকাটা নিচে আছে। এখানে বোর্ডের তলে দেখেছি, বোর্ডের তলে চুম্বক শলাকাটা নিচে আছে, তারটা উপরে আছে। তাহলে কি দেখছি না, চুম্বক শলাকাটা যদি নিচে রাখা হয়, তারটা উপরে রাখা হয়, চুম্বক শলাকাটার এন মেরুটা পশ্চিম দিকে বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক যদি তারের প্রবাহের অভিমুখটা উল্টে দিই, এদিক করে দিই, তখন উল্টোটা দেখতে পাবে তোমরা, এন পোল এস পোল, তখন দেখবে এন পোলটা পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে, এন পোলটা পূর্ব দিকে বিক্ষিপ্ত হচ্ছে। ঘটনাটা যদি উল্টো করে দেখি, উল্টো করে দেখি মানে এখানে তারের লোকেশনগুলো উপরে করেছিলাম, তারের লোকেশনগুলো যদি নিচে করে দিই চুম্বক শলাকার নিচে, তখন কিন্তু এদের বিক্ষেপগুলোও কিন্তু পাল্টে যাবে। চুম্বক শলাকাটা যদি উপরে থাকে এখানে আর তারটা যদি নিচে থাকে, তখন এন পোলটা এদিকে বিক্ষিপ্ত বা এই ক্ষেত্রে হবে, আর এই ক্ষেত্রে এন পোলটা এদিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি না, ওরস্টেডের পরীক্ষা থেকে যে একটা তারের মধ্যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তারের চারিদিকে, এবং সেই চুম্বক ক্ষেত্র দ্বারা চুম্বক শলাকাগুলো বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে ওরস্টেডের যে নিয়মটা বললেন, ওরস্টেডের নিয়ম অনুসারে যে একটা তারে যদি
তড়িৎ প্রবাহ হয় এবং তার পাশে যদি চুম্বক শলাকাকে রাখা হয়, তাহলে সেই চুম্বক শলাকাটা কোন দিকে বিক্ষিপ্ত হবে সেগুলো বের করা যায় এই দুটো রুলের সাহায্যে। একটা হচ্ছে অ্যাম্পিয়ার সুইমিং রুল, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা তোমরা ক্লাস 10-এও পড়েছো। আর একটা হচ্ছে ওরেস্টেড রুল, এটাকে তোমার রাইট হ্যান্ড থাম্ব রুলও বলা হয়, ডান হাতে তোমার হচ্ছে থাম্ব রুলও বলা হয়, আর এটা বলা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো থাম্ব রুলের ছবিটা দেখো এঁকেছি। এখানে কি, এখানে হাত আছে আমার, কীরকম করে হাতটা রাখা আছে, জাস্ট এরকম করে ছবি দেখো দেখতে পাচ্ছ, হাতটা রাখা আছে, হাতের নিচে তারটা রাখা আছে, পরিবাহী তারটা, যে তারে তড়িৎ প্রবাহ যাচ্ছে। হাতের তালুর নিচে তারটা রাখা আছে, তার নিচে রাখা আছে একটা চুম্বক শলাকা, তার নিচে রাখা আছে কি একটা চুম্বক শলাকা। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই হাতের আঙুলগুলো, বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে যে আঙুলগুলো আছে, সেই বাকি আঙুলগুলো যদি তোমার তড়িৎ প্রবাহের, বাকি আঙুলগুলো যদি তোমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বাদ দিয়ে বাকি আঙুলগুলো যদি তোমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তখন কি হবে, আমার এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেদিক থাকবে চুম্বক শলাকাটার উত্তর মেরু বিক্ষেপ সেদিক হবে। এই রুলটার সাহায্যেও কিন্তু আমরা বলতে পারি যে বিক্ষেপটা কোন দিক হয়। ঠিক একই রকমভাবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটাও একই। কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কেটে যায়, যেদিক তড়িৎ প্রবাহ অর্থাৎ এদিক যদি সাঁতার কেটে যায়, তখন লোকটির বাম হস্ত যেদিক থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ কিন্তু সেই দিক হবে। এই ছবিটা তুমি কল্পনা করো, যেখানে হাতটা বাদ দিয়ে ধরো এটা ব্যক্তি, যে ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠটা লোকটির বাম হাত, তাহলে বাম হাত হলে কি হচ্ছে, এখানে তার আছে, সে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কেটে যাচ্ছে, বাম হাত যেদিক থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ সেই দিকেই ঘটবে। এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে একটি নিয়ম হচ্ছে ওরেস্টেডের রুল, আর আরেকটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই দুটো নিয়মের সাহায্যে ওরেস্টেডের রুল থেকে যেগুলো আমরা বলতে পারি যে কোন দিকে তোমার হচ্ছে কি চুম্বক শলাকার বিক্ষেপটা হবে। ঠিক আছে, এরপর আমরা বলবো যে তড়িৎ প্রবাহের জন্য তাহলে বলরেখা হলো কীভাবে অঙ্কন করা যায়। একটা তারে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন তার চারিদিকে যে বলরেখাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমার কীভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম আছে, ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম, আরেকটা হচ্ছে তোমার ডান হাতের মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ড গ্রিপ রুল। ঠিক আছে, এগুলো ঠিক কীভাবে বলা যায়। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটা কি না, সাপোজ মনে করো এটা একটা স্ক্রু, এটা হচ্ছে একটা স্ক্রু। ঠিক আছে, এটাকে স্ক্রুটাকে একটা ডান পাকের স্ক্রু যদি আমি নিই, এরকম করে নিই, এরকম করে ঘোরাই, তাহলে আমি যেদিকে ঘোরাচ্ছি দেখো ডান পাকের স্ক্রু ঘোরালে স্ক্রুর ডগাটা কি সামনের দিকে এগিয়ে যায়, আমরা জানি ডান পাকের স্ক্রু ঘোরালে স্ক্রুর ডগাটার সামনের দিকে এগিয়ে যায়, এবং এই সামনের দিকটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, যেদিকে এগিয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ হলে আমি যেদিকে ঘোরাচ্ছি দেখো আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটা দেখো কোন দিক ঘুরছে, এই দিকে, এই অভিমুখে ঘুরছে। ঠিক আছে, এখানে আমার দিক থেকে আমি যদি দেখি, আমি দেখছি কি আমার দিক থেকে দেখলে আমি দেখছি ক্লকওয়াইজ ঘুরছে। সামনের দিকে যদি তড়িৎ প্রবাহ হয়, আমার দিক থেকে আমি দেখলে ক্লকওয়াইজ ঘুরছে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটা, বা এই যে স্ক্রুটা এই অভিমুখে ঘুরছে। তাহলে এই অভিমুখে তোমার কি তড়িৎ বলরেখাগুলো পাওয়া যাবে। বা এটাকে ডান হাতের মুষ্টি নিয়ম করে এইভাবে বলা যেতে পারে, এরকম করে দেখো, এটা হচ্ছে প্রবাহ সমন্বিত তারটা, আমার মার্কার পেনটা হচ্ছে প্রবাহ সমন্বিত তার, তারের অভিমুখে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠটা আছে, তারের অভিমুখে আমার কি আছে, বৃদ্ধাঙ্গুষ্ঠটা আছে। তাহলে তারের অভিমুখে বৃদ্ধাঙ্গুষ্ঠ থাকলে আমার তারের বাকি যে চারটা, আমার হাতের যে বাকি চারটা আঙুল আছে, চারটা আঙুলের অভিমুখ যেদিকে সেই দিকে আমার হচ্ছে বলরেখাগুলো হবে, বলরেখার অভিমুখগুলো সেই দিক হবে। ঠিক আছে, তাহলে আমরা বলরেখাগুলো আমরা এঁকে দেখাবো। দেখো, একটা যদি লং স্ট্রেট কন্ডাক্টর থাকে, লং স্ট্রেট কন্ডাক্টর, লং স্ট্রেট কন্ডাক্টর মানে কি দীর্ঘ রিজু একটা পরিবাহী। তো লং স্ট্রেট কন্ডাক্টর, সাপোজ মনে করো এখানে একটা কার্ডবোর্ড রাখা হয়েছে, কার্ডবোর্ডের তলের সঙ্গে লম্বভাবে একটা তার রাখা হয়েছে, যে তারটাই হচ্ছে প্রবাহ যাচ্ছে, মানে এই প্লেনে ধরো কার্ডবোর্ডটা রাখা হয়েছে, আর এটা হচ্ছে তোমার তারটাকে এরকমভাবে নিচের থেকে উপরের দিকে গেছে এখানে।
এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লোহার টুকরো আমি মনে করি কার্ডবোর্ডের উপর ফেলে দিলাম। ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো, লোহার চূর্ণ, টুকরো নয় চূর্ণ আর কি, লোহার চূর্ণ যদি ফেলে দেওয়া হয়, তারপরে যদি কার্ডবোর্ডটাকে বেশ কয়েকবার যদি টোকা দেওয়া হয়, দেখবে সেই লোহা চূর্ণগুলো কতগুলো এরকম বৃত্তাকার পথে কিন্তু সজ্জিত হয়ে গেছে। কতগুলো তোমার কি হচ্ছে, বৃত্তাকার পথে সজ্জিত হয়ে গেছে। সেই বৃত্তাকার যে পথে সজ্জিত হবে সেগুলোই হচ্ছে তোমার কি, বলরেখাগুলো। তাহলে এখানে বলরেখার অভিমুখগুলো দেখো, দেখতে পাবে। এখানে আমি বলেছিলাম, এখানে এইভাবে দেখো, তাকাও, ম্যাক্সওয়েলের কস স্ক্রু নিয়মটা ভাবো। এদিক ঘোরালে কি হচ্ছে, সামনে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে আমি ঘোরাচ্ছি কোন দিকে, এই অভিমুখে, এই দিক ঘোরাচ্ছি এই দিকে। আর সেগুলোই হচ্ছে তোমার কি, দেখো বলরেখা, দেখো এই অভিমুখে বলরেখা হলে আমি অঙ্কন করেছি। এই তো মানে অ্যাকচুয়ালি এটা এই এই তলে, এই তলের সঙ্গে মানে আমার যে তলে কার্ডবোর্ডটা আছে সেই তলের সঙ্গে তারটা হচ্ছে তোমার লম্ব। তাহলে আমার এই হাতের তলটা যদি তোমার কার্ডবোর্ড হয় আর এটা যদি তার হয়, তাহলে হাতের তলে বলরেখাগুলো এই তলে পাওয়া যাবে, এই তলে বলরেখা। এবং বলরেখার যে কোনো বিন্দুতে আমরা যদি স্পর্শক টানি, সেইটা হচ্ছে তোমার কি, চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এটা সার্কুলার কন্ডাক্ট, এই যদি লং স্ট্রেট কন্ডাক্টর, এটা যদি আমরা একটা সার্কুলার কন্ডাক্টর নিই, দেখো কন্ডাক্টরটা যদি সার্কুলার হয়, সার্কুলার হলে কীরকম হবে ছবিটা, খুবই সহজ, কিছুই নেই, একই জিনিস, ওই রকমই হবে। ঠিক আছে, একটা ধরো এরকম সার্কুলার কন্ডাক্টর আছে, এদিকে ধরো কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, এদিকে নেমে আসছে, এরকম কন্ডাক্টরটা আছে সার্কুলার কন্ডাক্টরটা। ঠিক আছে, তো এখানে কারেন্ট এদিকে গেলে কি হবে, এটা কারেন্ট উঠছে উপর দিকে, তাহলে এখানে সে আগের মতো এই অভিমুখে পাবে, এই অভিমুখে। এখানে কারেন্টটা নিচের দিকে নেমে আসছে, তাহলে এখানে কোন দিক পাবে, এই অভিমুখে, ডাইরেকশনটা হবে এদিকে। এইভাবে সার্কুলার কন্ডাক্টর বা তোমার লং স্ট্রেট কন্ডাক্টরের জন্য একটা কার্ডবোর্ডে লোহার চূর্ণ নিয়ে পরে, সেই লোহার চূর্ণগুলোকে নিয়ে পরে সেখানে প্রবাহ সমন্বিত তার রেখে সেই কার্ডবোর্ডটায় কয়েকটা মৃদু টোকা মেরে দিলেই তোমার কি দেখতে পাবে, সেই লোহার চূর্ণগুলো তোমার কি হচ্ছে, সজ্জিত হয়ে গেছে। এবং সেই যে সজ্জায় সজ্জিত হয়েছে সেগুলো হচ্ছে চুম্বক বলরেখা। এবং চুম্বক বলরেখার যে কোনো বিন্দুতে যদি তোমরা স্পর্শক টানি, সেটা হচ্ছে তোমার কি, চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে কোনো একটা যদি কন্ডাক্টর থাকে, তার চারপাশে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা আমরা কীভাবে বের করব। দেখো সাপোজ মনে করো এটা একটা কন্ডাক্টর, মনে করো এটা একটা হচ্ছে পরিবাহী তার। ঠিক আছে, তাহলে এটা যদি একটা পরিবাহী তার হয়, এটা একটা পরিবাহী তার যদি হয়, পরিবাহী তারটা কোথায় আছে, বোর্ডের প্লেনে আছে। পরিবাহী তারটা আছে আমার কি না, আমার হোয়াইট বোর্ডের প্লেনে, হোয়াইট বোর্ডটার তলে আছে। ঠিক আছে, হোয়াইট বোর্ডের তলে তোমার হচ্ছে পরিবাহী তারটা আছে। তাহলে পরিবাহী তারের এখানে এই পয়েন্টে আর এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিক হবে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিক হবে। এই পয়েন্টটা আর এই যে দুটো পয়েন্ট আমি বলছি, এই দুটো পয়েন্ট কিন্তু এই হোয়াইট বোর্ডের তলে, উপরেও নয় নিচেও নয়, এরা হচ্ছে হোয়াইট বোর্ডটা যে বোর্ডের তলে আমি ধরে নিচ্ছি, তারটাও বোর্ডের তলে আছে আর এই পয়েন্টগুলো হচ্ছে বোর্ডের তলে আছে। তাহলে দেখো এখানে নিচের থেকে উপর দিক কারেন্ট যাচ্ছে, মানে এই অভিমুখে কারেন্ট যাচ্ছে, এদিক কারেন্ট যাচ্ছে। এই উপর দিক কারেন্ট গেলে আমার যে বলরেখাটা পাবো, দেখো এই অভিমুখে পাবো, এই অভিমুখে। আমি যদি নিচের দিক থেকে দেখি, নিচের দিক থেকে দেখবো ক্লকওয়াইজ অভিমুখে, আর উপর দিক থেকে দেখলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। উপরের দিক থেকে দেখলে, নিচের দিক থেকে আমি যদি দেখি আমার ক্লকওয়াইজ হচ্ছে বলরেখার অভিমুখ। অর্থাৎ একটা যদি সার্কুলার একটা মনে করো বৃত্তাকার একটা বৃত্তটাই তো একটা বলরেখা এখানে। তাহলে সেই বৃত্তের বোর্ডের উপরে অর্ধেকটা থাকবে বৃত্তটা, আর বোর্ডের নিচে অর্ধেকটা থাকবে। অর্থাৎ দেখো এখানে দেখো উপর দিক উঠে আসছে, এখানে দেখো বলরেখার অভিমুখটা উপর দিক উঠে আসছে, এখানে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে, এখানে নিচের দিকে নেমে যাচ্ছে, আর এখানে উপর দিক উঠে আসছে। তাহলে এই পয়েন্টে যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা কোন দিকে যাবে, পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস বা নিচের দিকে। এটা হচ্ছে লম্বভাবে নিম্নমুখী, লম্বভাবে নিম্নমুখী, বা এটা বলতে পারি আমরা পারপেন্ডিকুলারলি
ডাউনওয়ার্ডস। এটাকে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়। যেখানে চৌম্বক ক্ষেত্র তলের সঙ্গে লম্বভাবে নিচের দিক হয় সেখানে ক্রস চিহ্ন দিয়ে চৌম্বক ক্ষেত্রটাকে লেখা হয়। আর এই পয়েন্টে দেখো সেই বলরেখার যদি বিন্দুতে আমরা স্পর্শকটা টানি, এই পয়েন্টে দেখো বলরেখাটা উপর দিকে উঠে আসবে, এইদিকে আসবে, এইদিকে বলরেখার স্পর্শকটা, মানে সেটা চৌম্বক ক্ষেত্র অভিমুখ। এখানে নিচের দিকে যাচ্ছিল, এখানে উপর দিকে উঠে আসছিল। এই পয়েন্টটাকে ডট দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে লম্ব হবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে, লম্ব হবে ঊর্ধ্বমুখী। পারপেন্ডিকুলারলি আপওয়ার্ডস। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা তারের চারিদিকে যে চৌম্বক ক্ষেত্র হয় সেই চৌম্বক ক্ষেত্রটা কোন জায়গায় কোন দিক হবে, কোন অভিমুখে হবে, সেটা আমরা কিন্তু সহজে বের করতে পারবো। সহজে আমরা বলরেখাটা যদি একটু মনে মনে কল্পনা করি যে বলরেখাটা কীরূপ হবে, সেই বলরেখার যে কোনো বিন্দু স্পর্শক টানলেই আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা নির্ণয় করতে পারি। এখানে যেমন এই তারটার এই ডান দিকটা নিচের দিক হলো, বাম দিক হলো উপরের দিকে, ঠিক আছে। তাহলে এই তারটার জন্য এখানে বা এখানে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে এই পরিবাহী তারের জন্য, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা কীরূপ হয় সেই মানটা বের করব বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব এগুলো সম্পর্কে, যে কত পরিমাণ চৌম্বক ক্ষেত্র এখানে সৃষ্টি হয়। আজকের জন্য আপাতত এখানে থাক। থ্যাংক ইউ।